৪৫তম বিজয় দিবস উদযাপনে প্রস্তুত সাভার জাতীয় স্মৃতিসৌধ। বর্ণিল সাজে সাজানো হয়েছে পুরো রাজধানী। জাপানি নাগরিক হত্যা সহ ৬টি ঘটনায় জেএমবি জড়িত। নাশকতায় পাকিস্তানি কূটনীতিকের সম্পৃক্ততার প্রমাণ মিললে ব্যবস্থা, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। যুদ্ধাপরাধীদের স্থাবর অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করার সিদ্ধান্ত, প্রয়োজনে আইন করা হবে, জানালেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। প্রতীক বরাদ্দের পর সারা দেশে জমে উঠেছে পৌর নির্বাচনের প্রচারণা। বিএনপি নির্বাচনের মাঝপথ থেকে সরে যাবে না, বললেন ফখরুল। এবং রাজশাহীতে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে 7 জনের মৃত্যু। সিরাজগঞ্জের শাহজাদপুরে তেলবাহী লরির ধাক্কায় একই পরিবারের 7 সদস্য সহ নসিমনের 9 যাত্রী নিহত। বাংলার সময়ের সঙ্গে আছি আমি জাফর সাদিক এবং আমি শেখ জায়েদ। রাত পেরুলেই 16 ডিসেম্বর, লাখো শহীদের রক্তে কেনা বাঙালির মহান বিজয় দিবস। ৭১-এর সেই সব বীর সেনাদের স্মরণ করতে এরই মধ্যে প্রস্তুত সাভার জাতীয় স্মৃতিসৌধ। এদিকে শ্রদ্ধা নিবেদনকে নির্বিঘ্ন করতে পুরো এলাকাকে সিসি ক্যামেরার আওতায় নিয়ে গড়ে তোলা হয়েছে বিশেষ নিরাপত্তা বলয়। বাঙালির অহংকারের মিনার এখন পুরো প্রস্তুত। অপেক্ষা আর মাত্র কয়েক ঘন্টার। স্বাধীনতাকে ছিনিয়ে আনতে যারা জীবন দিয়েছেন অকাতরে, তাদের রক্তঋণের শ্রদ্ধায় ঢল নামবে জাতীয় স্মৃতিসৌধে। প্রতি বছরের মতো বিজয়ের প্রথম প্রহরে শ্রদ্ধা জানাতে আসবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা। আর তাই সাম্প্রতিক ঘটে যাওয়া কয়েকটি নাশকতার বিষয় মাথায় রেখে বাড়ানো হয়েছে নিরাপত্তার পরিধি। যেখানে জাতীয় স্মৃতিসৌধ স্থাপিত তার চারপাশের যে এলাকা, সেখানে আমরা ব্যাপক নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করেছি। বিভিন্ন তল্লাশি করছি এবং বিভিন্ন জায়গায় প্রহরা চেকপোস্ট বসিয়ে আমরা নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করছি। লাখো শহীদের স্মৃতি বুকে নিয়ে দাঁড়িয়ে থাকা জাতীয় স্মৃতিসৌধে মঙ্গলবার দিনভরে ছিল শেষ মুহূর্তের প্রস্তুতি। তবে মঙ্গলবার সন্ধ্যার আগেই সব কাজ শেষ করেছে কর্তৃপক্ষ। জাতীয় স্মৃতিসৌধের পরিষ্কার পরিচ্ছন্ন কাজ ইতিমধ্যে সুসম্পন্ন করা হয়েছে। তাছাড়া নিরাপত্তার জন্য পুলিশ প্রশাসন স্মৃতিসৌধের চতুর্দিকে সিসি ক্যামেরা দ্বারা স্থাপন করেছে এবং নিরাপত্তা সম্পন্ন পুলিশ প্রশাসন এবং আইন প্রয়োগের সংস্থায় দেখাশোনা করবে। 32টা ক্যামেরা আমরা বিভিন্ন লোকেশনে, রাস্তার বাইরে আছে, স্মৃতিসৌধের বাইরে রাস্তায় আছে, প্লাস চতুর্দিকে সমগ্র এলাকাটাই এটাকে কভার করা হয়েছে। র্যাব পুলিশের পাশাপাশি দায়িত্ব পালন করবেন এসএসএফ সহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা। কারণ রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিরা চলে যাওয়ার পরপরই শুরু হবে লাখো মানুষের শ্রদ্ধা নিবেদন। হাতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা। মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানী সেজেছেও বর্ণিল সাজে। নগরীর গুরুত্বপূর্ণ সব স্থাপনা সহ সরকারি বেসরকারি ভবনে করা হয়েছে ঝলমলে আলোকসজ্জা। এছাড়া রাজধানীর ব্যস্ততম সড়কগুলোতেও করা হয়েছে বর্ণিল আলোকসজ্জা। সৌন্দর্যবর্ধনের অংশ হিসেবে রাস্তার দুধারে উড়ানো হয়েছে লাল সবুজের জাতীয় পতাকা। রংপুরে জাপানি নাগরিক কুনিও হোশি হত্যা সহ বেশ কটি হত্যা ও হত্যা চেষ্টার সঙ্গে জড়িত ছিল নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদিন জেএমবি। গ্রেফতার জেএমবি নেতা ইসহাক ও মাসুদ রানা আদালতে দেয়া জবানবন্দিতে এসব কথা স্বীকার করেছে বলে জানিয়েছেন পুলিশের রংপুর রেঞ্জের ডিআইজি। এ প্রেক্ষাপটে রংপুর দিনাজপুর অঞ্চল ঝুঁকিতে রয়েছে বলেও জানান তিনি। সকালে সংবাদ সম্মেলনে এসব বিষয়ে বিস্তারিত জানান তিনি। গেল ৩রা অক্টোবর রংপুরের কাউনিয়ার আলুটারি গ্রামে কুপিয়ে হত্যা করা হয় জাপানি নাগরিক কুনিও হোশিকে। এই ঘটনার আতঙ্ক কাটতে না কাটতেই কাউনিয়ার বাজে মজকুর গ্রামে একই কায়দায় হত্যা করা হয় আওয়ামী লীগ নেতা ও মাজারের খাদেম রহমত আলীকে। ৭ নভেম্বর নগরীর আরকে রোডে হত্যার উদ্দেশ্যে হামলা চালানো হয় বাহাই সম্প্রদায়ের নেতা রুহুল আমিনকে। সবগুলো ঘটনার সঙ্গে জেএমবির জড়িত থাকার কথা গ্রেফতারকৃতরা স্বীকার করেছে বলে জানান রংপুর রেঞ্জের ডিআইজি। আর তাদের উদ্দেশ্য ছিল নিজেদের অস্তিত্ব জানান দেয়া এবং দেশকে অস্থিতিশীল করা। যে তথ্য উপাত্ত আমাদের কাছে সংগৃহীত হয়েছে, সেতে করে এটা স্পষ্টভাবে প্রতিমত হয় যে এগুলো জেএমবি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে। তবে তাদের মদতদাতা বা পৃষ্ঠপোষক হিসাবে অন্য কারো এটার সাথে জড়িত থাকতে পারে, সেগুলো আমরা খতিয়ে দেখছি। আমার মনে হয় যে এগুলো বেরিয়ে আসবে। তাদের সবারই কিন্তু পরস্পর একটা লিঙ্ক আছে। যিনি গায়েবান্ধব ধরা পড়ছে সে দেখা গেল যে একদম ওই দিনাজপুরে যিনি ধরা পড়ছে শরীফুল, তার
ঘনিষ্ঠ বন্ধু। দুটি উদ্দেশ্য। প্রথম উদ্দেশ্য হলো যে তারা এই ধরনের বিদেশিদেরকে হত্যা করা তাদের উদ্দেশ্য, এবং সেকেন্ড উদ্দেশ্য হলো যে তারা ইসলামের দিন প্রতিষ্ঠা করবে, যারা ইসলামের বিরুদ্ধে মাজার টাজার যারা করে, এই ধরনের লোকজন তাদের টার্গেট। রংপুরে বেশ কয়েকটি নাশকতার ঘটনা, দিনাজপুরে ইসকন মন্দিরে হামলা ও ধর্মযাজকদের হত্যার হুমকি দিয়ে চিঠি দেয়া, বগুড়ায় শিয়া মসজিদে বোমা হামলা। এই প্রেক্ষাপটে এই অঞ্চল জঙ্গিবাদ উত্থানের ঝুঁকিতে রয়েছে কিনা প্রশ্ন ছিল তার কাছে। ঘটনা যেগুলো ঘটেছে সেই জন্য আমরা দেখলাম যে রংপুরে কয়েকটি ঘটনা ঘটেছে, দিনাজপুরে কয়েকটি ঘটনা ঘটেছে, সেই হিসেবে আমরা এই দুটি জেলাকে আমরা ঝুঁকিপূর্ণ ভাবছি। তবে এই ঘটনাগুলো যে কোনো জায়গায় ঘটতে পারে, তারা কিন্তু স্থান বদল করে, তারা টার্গেট চেঞ্জ করে। জেএমবির এসব সদস্যের সঙ্গে আন্তর্জাতিক জঙ্গি সংগঠনগুলোর সম্পৃক্ততার কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে দাবি করেন এই পুলিশ কর্মকর্তা। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ। জঙ্গিদের মদদ দেওয়ার প্রমাণ মিললে পাক কূটনীতিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম জানিয়েছেন বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানেন না তারা। তবে নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন কূটনীতিক তৎপরতার মোড়কে এই দেশে পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই এর তৎপরতা নতুন কোনো ঘটনা নয়। গত 29 নভেম্বর রাজধানীর উত্তরা এবং খিলগাঁও এলাকায় অভিযান চালিয়ে পাকিস্তানি নাগরিক ইদ্রিস শেখ সহ জেএমবির 4 সদস্যকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। সম্প্রতি আদালতে 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় জেএমবি সদস্য ইদ্রিস শেখ। মঙ্গলবার প্রকাশিত 2টি জাতীয় দৈনিকের প্রতিবেদন অনুযায়ী ইদ্রিস আদালতে জানিয়েছেন ঢাকায় পাকিস্তান হাইকমিশনের সেকেন্ড সেক্রেটারি ফারিনা আরশাদ জঙ্গিদের মদদ দিচ্ছেন। ইদ্রিস আরও জানিয়েছেন এই চক্রান্তে পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআইও জড়িত। এ নিরাপত্তা বিশ্লেষকের মতে বাংলাদেশে কূটনৈতিক তৎপরতার আড়ালে আইএসআই এর তৎপরতা নতুন কিছু নয়। তার কাছে প্রশ্ন ছিল এমন তৎপরতায় পাকিস্তানের স্বার্থ কি। দূতাবাসকে ঘিরেই গোয়েন্দা সংস্থাগুলো তাদের নেটওয়ার্ক গড়ে তোলে। তো সেক্ষেত্রে এখানে তার আমি কোনো অন্যরকম দেখছি না। তো সেখানে স্বভাবতই যারা আইএসের যারা কাজ করেন তারা এই ডিপ্লোম্যাটের কাভারেই তারা বাংলাদেশে অবস্থান করেন। তো সেক্ষেত্রে এই জিনিসটা প্রমাণ করলো যে তারা সক্রিয়ভাবে বাংলাদেশের আভ্যন্তরীণ রাজনীতিকে হস্তক্ষেপ করতে চায়। সেটি প্রমাণিত হলো এই ধরা পড়া পাকিস্তানের জবানবন্দি থেকে। এদিকে দুপুরে রাজধানীর একটি হোটেলে এক অনুষ্ঠান শেষে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন দেশের মাটিতে বসে কোনো বিদেশি কূটনীতিককে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করার সুযোগ দেওয়া হবে না। পাকিস্তানের সঙ্গে সশস্ত্র আন্দোলনের যুদ্ধের মাধ্যমে, মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা দেশ স্বাধীন করেছি। তাদের কিন্তু ষড়যন্ত্র এখনো চলছে। এখানে যেই আসুন, আপনি যেই নামটি বললেন সেই নামটি ছাড়া যদি আরো কেউ এখানে জড়িত থাকে, আমাদের দেশে কোনো ধরনের ষড়যন্ত্র আমরা এখানে আমাদের দেশে করতে দিই। এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে পররাষ্ট্র মন্ত্রণালয় কিছু জানে না বলে সময় সংবাদকে মুঠোফোনে জানিয়েছেন প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। ওমর ফারুক, সময় সংবাদ, ঢাকা। কুনিও হোসি হত্যা মামলার গ্রেফতার 5 আসামির জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। সকালে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শফিউল আলম এই নির্দেশ দেন। 2 জন জিএমবির যে আসামি তারা এই ঘটনা অকপটে সব স্বীকার করছে, তারা এই ঘটনা ঘটাইয়াছেন। 5 জন আসামির জন্য জামিনের আবেদন করেছিলাম। 7 জনের মধ্যে 5 জনের জামিনের আবেদন নামঞ্জুর করেছেন মাননীয় আদালত সন্তুষ্ট হয়ে। একজন বিদেশি নাগরিককে হত্যা করছে, তাদের স্বীকারোক্তিমূলক তাদের তদন্তের যে তথ্য, সেই তথ্য উপাত্ত দিয়েই তদন্তকারী কর্মকর্তা এই মামলার রহস্য উদ্ঘাটন করতেছেন এবং অনেক দূর এগিয়েও গেছেন। যুদ্ধাপরাধীদের স্থাবর অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। সকালে জাতীয় প্রেস ক্লাবে সার্ক চলচ্চিত্র সাংবাদিক ফোরাম বাংলাদেশ আয়োজিত এক অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকমা মোজাম্মেল হক এই কথা জানান। তিনি আরো বলেন, সংবিধান অনুসারে এসব সম্পত্তি বাজেয়াপ্ত করা না গেলে ভবিষ্যতে আইন তৈরি করে এগুলো বাজেয়াপ্ত করার উদ্যোগ নেওয়া হবে। যুদ্ধাপরাধীদের স্থাবর অস্থাবর সম্পদ ইনশাল্লাহ বাজেয়াপ্ত হবে। আমাদের মন্ত্রণালয় সেই প্রক্রিয়া আমরা শুরু করেছি, যাতে আইনানুগভাবে বর্তমান সংবিধান অনুসারে যদি বাজেয়াপ্ত করা না যায়, তার ভবিষ্যতে আইন তৈরি করে হলেও সেগুলো যাতে বাজেয়াপ্ত হয়। মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় সে ব্যাপারে উদ্যোগী ভূমিকা নেবে। জামাতে ইসলাম ধর্মীয় দল হিসেবে নয়, তারা যুদ্ধাপরাধী দল হিসেবে যাতে ভবিষ্যতে রাজনৈতিক অধিকার যাতে না পায় বাংলাদেশে, সেই উদ্যোগও আমাদের মন্ত্রণালয় গ্রহণ করছে। বাংলার সময় আরো থাকছে। চট্টগ্রামে 17 মামলার আসামি জামায়াত নেতা ওসমান গনিকে গ্রেপ্তারের পর ছিনিয়ে নেওয়ার চেষ্টা। পুলিশের দাবি শটগানের গুলিতে আসামি নিহত।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন, যাদের রাজনীতি নিষিদ্ধ করার প্রক্রিয়া চলছে তারাই এখন নাশকতার চেষ্টা চালাচ্ছে। যে কোনো মূল্যে তাদের প্রতিহত করতে হবে। দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয়ে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। এ সময় তিনি বিএনপির সমালোচনা করে বলেন, যুদ্ধাপরাধীদের বিচার বন্ধ করতে জামায়াতকে সাথে নিয়ে ষড়যন্ত্র করছেন বেগম জিয়া। আজকে সেই পরাজিত শক্তি জামাত, যারা ইতিমধ্যেই রাজনৈতিকভাবে যাদের নিবন্ধন বাতিল হয়েছে উচ্চতর আদালতে, যাদের রাজনীতি নিষিদ্ধ হওয়ার পথে, এরা এখন মরিয়া হয়ে এখনো অশুভ চক্রান্ত চালিয়ে যাচ্ছে। আজকে আমাদের বিজয় দিবসে গোটা দেশের মানুষের প্রতি আমাদের আহ্বান, আসুন এই বিজয় দিবসে আমরা এত বর্ণাঢ্য এবং আড়ম্বর ভাবে আমরা অনুষ্ঠান করি, যাতে এই সমস্ত অশুভ শক্তি আর মাথার চুলে দাঁড়াতে না সাহস পায়। পৌরসভা নির্বাচনের মাঝপথ থেকে বিএনপি সরে যাবে না বলে জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে রাজধানীর গুলশানে বেগম জিয়ার রাজনৈতিক কার্যালয়ে কথা বলেন তিনি। এ সময় ফখরুল আরো বলেন, বিএনপি অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন চায়। এর আগে পৌরসভা নির্বাচনকে সামনে রেখে বিএনপির কেন্দ্রীয় সমন্বয় কমিটির সঙ্গে বিভাগীয় সমন্বয় কমিটির নেতৃবৃন্দের যৌথ সভা অনুষ্ঠিত হয়। এতে মির্জা ফখরুল সহ স্থায়ী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। একটি কথা খুব পরিষ্কার করে আমরা বলতে চাই আপনাদেরকে, এটা অনেকেই অনেক সময় প্রশ্ন করেন আমাদেরকে বিভিন্ন কারণে, যে আপনারা আবার মাঝপথ থেকে সরে আসবেন কিনা। কোনো সম্ভাবনা নেই। মাঝপথ থেকে ফিরে আসার কোনো সিদ্ধান্ত আমাদের নেওয়া হয়নি এবং এই নির্বাচন আমরা পুরোপুরিভাবে একেবারে ফলাফল ঘোষণার পর্যন্ত সবাই অ্যাক্টিভলি নির্বাচনে থাকবেন বলে আজকে আমাদের সবার মধ্যে সিদ্ধান্ত হয়েছে। এবারে পৌরসভা নির্বাচনের খবর। প্রতীক বরাদ্দের পর দেশের বিভিন্ন পৌরসভায় চলছে তুমুল প্রচারণা। তবে দলীয় প্রতীকে স্থানীয় নির্বাচন হওয়ায় যোগ্য প্রার্থীর পাশাপাশি ভোটারদের নজর প্রতীকের দিকেও। আর সে কারণে পোস্টার, লিফলেটে, প্রতীক সেটে মাঠে নেমে পড়েছেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। ভোলার বোরহানুদ্দিনে ভোটারদের মন জয় করতে মাঠে নেমে পড়েছেন প্রার্থীরা। ঘন কুয়াশা উপেক্ষা করে পাড়া, মহল্লা ও হাটবাজারে ঘুরতে দেখা গেছে তাদের। সমর্থকদের হাতে হাতে রয়েছে দলীয় প্রতীকের পোস্টার, লিফলেট। যারা আমাদের পাশে থাকবে এবং পৌরসভার উন্নয়ন করবে তাদেরকে আমরা ভোট দিয়ে জয়যুক্ত করবো। বোরহানুদ্দিনের পৌরসভা উন্নয়নের যা উন্নয়ন হয়েছে আরো উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখার জন্য একজন প্রার্থী আমরা নির্বাচিত করব। ঝালকাঠির নলছিটি পৌরসভার অলিতে গলিতে এখন নির্বাচনী আমেজ। বড় দু দলের পাশাপাশি প্রচারণায় নেমেছে ইসলামী আন্দোলন ও ন্যাশনাল পিপলস মনোনীত মেয়র প্রার্থীরা। এদিকে পিছিয়ে নেই নারী কাউন্সিলর প্রার্থীরাও। নির্বাচনী পোস্টার ও লিফলেট নিয়ে জোর প্রচারণা শুরু করেছেন টাঙ্গাইলের ভুয়াপুর পৌরসভার প্রার্থীরা। সকাল থেকে দলের কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে চলছে প্রার্থীদের গণসংযোগ। আমরা এমন ব্যক্তিকে ভোট দেব, যোগ্য ব্যক্তি, সে সবসময় আমাদের পাশে থাকবে, আমাদেরকে দেখবে, আমাদের কথা শুনবে। দল মত নির্বিশেষে যারা আমরা যোগ্য মনে করব তাদেরকে আমরা ভোট দিব। পাবনার চাটমোহরে বাড়ির উঠোন থেকে শুরু করে চায়ের দোকান পর্যন্ত ছড়িয়ে পড়েছে নির্বাচনী উত্তাপ। নির্বাচনী মাঠ চষে প্রতিশ্রুতির বীজ বুনছেন প্রার্থীরা। নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড গঠনের জন্য আমরা সর্বাত্মক প্রস্তুতি নিয়েছি। জনগণ যেন তাদের ভোটাধিকার ঠিকভাবে প্রয়োগ করতে পারে, আমরা সেজন্য সতর্ক রয়েছি এবং কোনো পক্ষ থেকে অত্যাবধি কোনো ধরনের আমাদের অভিযোগ পাওয়া যায়নি। এছাড়া শরীয়তপুর ও কিশোরগঞ্জ সহ দেশের বিভিন্ন পৌরসভায় চলছে প্রার্থীদের গণসংযোগ। তবে ভোটাররা বলছেন প্রতীকের দিকে নজর রেখে সৎ ও যোগ্য প্রার্থীকেই মেয়র হিসেবে বেছে নেবেন তারা। ফামিদা মটুসি, সময় সংবাদ। রাজশাহীর কাটাখালী 14 পাই এলাকায় দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে 2 নারী সহ নিহত হয়েছেন 7 জন। আহত অন্তত 40 জন। এদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। এদিকে নিহত ও আহতদের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়ার কথা জানিয়েছে জেলা প্রশাসন। রাজশাহী থেকে রকিবুল হাসানের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট।
পুলিশ ও এলাকাবাসী জানায় দুপুর 1:30টার দিকে ঢাকা রাজশাহী মহাসড়কের 14 এলাকায় রাজশাহীগামী ন্যাশনাল পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা অর্পা পরিবহনের অপর একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নিহত হন 3 জন। আমি আমার ভাই একসাথে ছিলাম আর আব্বা আমার পাশেই মাঝখানে ফাঁকা ওই সিটে ছিল। আমি পড়ে গেছি বুঝতে পারছি, টাকায় দেখি আব্বা নিঃশ্বাস ছিল, আর একটু আগে নিঃশ্বাস বাঁচল নি। এখন পর্যন্ত 37 জন আপনার আরএমসিএসে ভর্তি হয়েছে, তার মধ্যে 7 জন আপনার ডেড আর কি। ক্রিটিক্যাল আছে 4 জন রোগী, আর বাকিরা মোটামুটি আমরা আশা করছি যে এরা ইনশাল্লাহ ভালো হয়ে যাবে। আমাদের ব্লাড ব্যাংক ওপেন আছে, এক্সরে ডিপার্টমেন্ট সব ওপেন আছে। ব্লাড ব্যাংকে ডোনার আমরা ডেকে নিয়ে আসতেছি, এখানে সন্ধানী আছে, ওরাও রেডি আছে, যেখানে যেখানে ব্লাড চাচ্ছে দিয়ে দিচ্ছি আমরা। এদিকে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা দেওয়ার আশ্বাস দিলেন জেলা প্রশাসক। যারা আহত হয়েছে এবং যারা নিহত হয়েছে তাদের পরিবারের জন্য অবশ্যই সরকারের তরফ থেকে আমরা সহায়তা দিচ্ছি। আমরা আজকে না আগামীকালের মধ্যে আমরা সকল আহতদের কাছে আমাদের সরকারের সাহায্য পৌঁছে দিব। নিহতদের মধ্যে শেখ ফারজানা নামে রাজশাহী কলেজের অর্থনীতি বিভাগের এক ছাত্রী সহ 2 জন নারী রয়েছেন। সময় সংবাদ, রাজশাহী। এদিকে সিরাজগঞ্জের শাহজাদপুরে তেলবাহী লরির ধাক্কায় একই পরিবারের 7 জন সহ 9 যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও 9 জন। এদিকে নিহতদের পরিবারের প্রত্যেকটি পরিবারকে 20,000 টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে বলে জানিয়েছে জেলা প্রশাসন। সিরাজগঞ্জ প্রতিনিধি রিঙ্কু কুণ্ডুর পাঠানো তথ্য, ছবি ডেস্ক রিপোর্ট। পুলিশ জানায় ভোর 6:30টার দিকে হাটিকুমরুল নগরবাড়ি মহাসড়কের পোর্টজানা থেকে যাত্রী নিয়ে উল্লাপাড়ার দিকে যাচ্ছিল একটি নসিমন। উপজেলার গাড়াদহ এলাকায় পৌঁছালে বাঘাবাড়ির উদ্দেশ্যে ছেড়ে আসা একটি ট্যাঙ্ক লরি নসিমনটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই একই পরিবারের 5 জন মারা যান। এটা নসিমন ওই দিকে যাওয়া ছিল উত্তর দিকে, আর ট্যাঙ্ক লরিটা এখন মনে হয় যে দক্ষিণ দিকে যাওয়া ছিল। হঠাৎ করে মানে চাকার একটা আওয়াজ পাওয়া গেল আর কি, আওয়াজ পাওয়ার পরপরই মরমর করে সবার মাঝে মনে করেন যে এই বেদনা চলে আসছে। ভাই মারা গেছে, লাতিন মারা গেছে, বাবি মারা গেছে, বাইশটা মারা গেছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে পরিবার প্রতি 20,000 টাকা করে দেব। আমরা শুনেছি পরিবারগুলো খুব গরিব। একই সাথে যারা আহত হয়েছে তাদেরকে প্রয়োজনে অর্থ সহায়তা দেবে। এদিকে হাটিকুমরুল নগরবাড়ি মহাসড়কে 3 চাকার যান চলাচলে নিষেধাজ্ঞা থাকলেও তা মানা হয় না বলে জানিয়েছে পুলিশ। অফ টাইমগুলোতে অনেক সময় যে 2-1টি গাড়ি ওঠে না সেটা বলবো না, তবে আমাদের নজরদারি রয়েছে। যারা এই ধরনের নসিমন বা 3 হুইলারে চলাচল করে তারাও যাতে হাইওয়েতে চলাচল না করে, এবং আমরা সবার সহযোগিতা কামনা করছি এ ব্যাপারে। মর্মান্তিক এ দুর্ঘটনার রেশ কাটতে না কাটতেই দুপুরে একই এলাকায় বাস চাপায় সিএনজি অটোরিকশার এক যাত্রী নিহত হন। এ ঘটনায় আহত হন আরও 3 জন। সময় সংবাদ, সিরাজগঞ্জ। চট্টগ্রামের সীতাকুণ্ডে পুলিশের কাছ থেকে আসামি ছিনিয়ে নেওয়ার সময় গুলিতে জামায়াত নেতা ওসমান গনি নিহত হয়েছেন। দুপুরে রহমতনগর এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায় ইউনিয়ন জামাতের সমাজ কল্যাণ সম্পাদক ওসমান গনিকে গ্রেপ্তার করতে তার বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় ওসমানের আত্মীয় স্বজন ও স্থানীয়রা পুলিশের উপর হামলা চালায়। এক পর্যায়ে তারা পুলিশ কনস্টেবলের কাছ থেকে শটগান ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে গুলিতে আহত হয় ওসমান। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশের দাবি, ঢাকা চট্টগ্রাম মহাসড়কে নাশকতার ঘটনায় জড়িত ছিল ওসমান। পরিবারের দাবি, পুলিশকে দেখে ওসমান পালানোর চেষ্টা করলে পুলিশ তাকে গুলি করে। নিহত ওসমানের বিরুদ্ধে বিভিন্ন থানায় 17টি মামলা রয়েছে। ও রাজনীতি করতো, জমাত করতো, যে জমাত করতো এই জন্য ও ভাত খাইতেছে 2টা, ও ঘরের দরজা ধাক্কাচ্ছে, পুলিশ আছে। তখন আমি দরজা খুলতে দিকে গেলাম, সেদিনটা গুলি দিছে, 3টা গুলি একসাথে। বাড়িতে আছে খবর পেয়ে ফোর্স নিয়ে তাকে ধরতে গিয়েছিল। ধরতে যাওয়ার পর তার বাড়ির লোকজন পুলিশকে ঘেরাওতে ফেলে দেশীয় অস্ত্র নিয়ে পুলিশকে আক্রমণ করতে আসে, এবং এক পর্যায়ে উসমান একজন আমাদের এক সিপাহীকে ধরে তার অস্ত্র নিয়ে টানাটানি করে ছিনিয়ে নিতে চেষ্টা করে। এই এক পর্যায়ে শটগান দিয়ে গুলি বেরিয়ে যায়, সে আহত হয়। আহত অবস্থায় তাকে চিটাং মেডিকেল কলেজে পাঠায়। মেডিকেল কলেজে আনতে সে মারা যায়। ময়মনসিংহের ভালুকা থেকে হাফিজউদ্দিন নামে জেএমবির এক সদস্যকে আটক করেছে র্যাব। ময়মনসিংহের র্যাব 14-এর অধিনায়ক লেফটেন্যান্ট এনামুল আরিফ সুমন জানান, গতকাল রাতে ভালুকা উপজেলার জামিরদিয়া গ্রামে অভিযান চালায় র্যাব। এ সময় একটি মনোহারী দোকানে থেকে হাফিজউদ্দিনকে আটক করা হয়। তার বিরুদ্ধে চাঁদাবাজি ও হত্যাসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। তার পরিবারের অন্য সদস্যরাও জেএমবির সঙ্গে জড়িত বলে জানিয়েছে র্যাব।
তার বিরুদ্ধে অনেকগুলি মামলা আছে, 5 থেকে 6টি মামলা আছে, চাঁদাবাজি, জেএমবির সাথে সক্রিয় থাকার মামলা। একই সাথে তার ভাই, তারাও আমাদের কাছে সন্দেহপ্রবণ। তার এক ভাই এখন বর্তমানে ঢাকায় অবস্থান করছে। গোয়েন্দা তথ্য আমাদের কাছে আছে, সেই অনুযায়ী আমরা কাজ করে যাচ্ছি। বাংলার সময় আরো থাকছে। বরিশালে 10 টাকার বিনিময়ে কিশোর ব্যাংকিং কার্যক্রম শুরু করলো বাংলাদেশ ব্যাংক। উদ্দেশ্য পথভ্রষ্ট হওয়ার প্রবণতা হ্রাস, খুশি পথশিশুরাও। যশোর ও বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় 4 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরো অন্তত 14 জন। সকালে যশোর বেনাপুল সড়কের মালঞ্চি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ওয়াহেদ আলী নামে একজন মারা যান। আহত 5 জনকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরো 2 জনের মৃত্যু হয়। এদিকে সকালে খুলনা মংলা মহাসড়কে বাগেরহাটের বাবুরবাড়ি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের উপর উল্টে যায়। এতে ঘটনাস্থলে 1 জন নিহত হন। আহত অপর 10 জনকে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। নরসিংদীতে কিশোরগঞ্জগামী 11 সিন্দুর ট্রেনের ইঞ্জিন ও 3টি বগি লাইনচ্যুত হয়েছে। সকালে রায়পুরা উপজেলার খানাবাড়ি স্টেশন এলাকায় এই ঘটনা ঘটে। রেলওয়ে কর্তৃপক্ষ জানায় সকাল 9টায় ঢাকা থেকে কিশোরগঞ্জগামী 11 সিন্দুর ট্রেনটি রায়পুরার খানাবাড়ি স্টেশনে প্রবেশের সময় ইঞ্জিন ও 3টি বগি লাইনচ্যুত হয়ে যায়। এতে কেউ হতাহত হয়নি। তবে এই ঘটনায় সাময়িকভাবে ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের ট্রেন চলাচল বন্ধ থাকে। পরে নবনির্মিত টঙ্গী ভৈরব ডাবল লাইন দিয়ে ট্রেন চলাচল শুরু হয়। ট্রেনটিকে উদ্ধারে ব্রাহ্মণবাড়িয়া থেকে ইতিমধ্যে উদ্ধারকারী ট্রেন এসে পৌঁছেছে। এদিকে এই ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। একটা বিকট শব্দ হয়েছিল, হওয়ার পরে গাড়ির আস্তে আস্তে কাইতে আস্তে যাত্রী যাই যেমন পারে গাড়ির লাইনচ্যুত হওয়ার পরে আস্তে আস্তে লোকজন নেমে গেছে। আমার ইঞ্জিন আসছে মেন লাইন দিয়া মাস্টার জবান মধ্যে, এবং আমরা পরবর্তীতে দেখলাম আমাদের বগি আসছে রুট লাইনে। 3টা বগি লাইন হচ্ছে আর ইঞ্জিনের সকল চাকাগুলি লাইন হচ্ছে। তো এই দুর্ঘটনার জন্য একটা তদন্ত কমিটি হয়েছে। তদন্ত কমিটি ঢাকা থেকে আসতেছে, আসার পর পরবর্তী ভিডিও জানা যাবে। বরিশালে শুরু হয়েছে 10 টাকার বিনিময়ে পথশিশু এবং কিশোর ব্যাংকিং কার্যক্রম। তাদের মধ্যে সঞ্চয়ের মনোভাব গড়ে তোলা এবং পথভ্রষ্ট হওয়ার প্রবণতা হ্রাস সহ নানা কারণে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। এদিকে কম বয়সে এবং খুব সহজে ব্যাংকে টাকা জমা করার সুযোগ পেয়ে খুশি পথশিশুরা। মাহমুদুন নবীর তোলা ছবিতে আরো জানাচ্ছেন ফিরদৌস সোহাগ। দেশের দরিদ্র ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন এবং তাদের ব্যাংকিংয়ের আওতায় আনতে নানা পদক্ষেপ গ্রহণ করেছে বাংলাদেশ ব্যাংক। এর অংশ হিসেবে পথশিশু ও কিশোরদের ব্যাংকিং সেবা প্রদানের জন্য গত বছরের 9 মার্চে সার্কুলার জারি করা হয়। এই ধারাবাহিকতায় সম্প্রতি বরিশালে পথশিশু ও কিশোরদের জন্য শুরু হয়েছে ব্যাংকিং সেবা কার্যক্রম। আর খুব সহজে ব্যাংকিং সেবা পাওয়ায় খুশি শিশু ও কিশোররা। আমি বড় হয়ে ব্যবসা করব, তাই জন্য ব্যাংকে টাকা জমাচ্ছি। 10 টাকা দিয়ে আমি ব্যাংকে অ্যাকাউন্ট করছি, বড় হইলে ভবিষ্যতে একটা কিছু করব। সেলাই করে আমি যে টাকা সঞ্চয় করি সেটা ব্যাংকে জমা রাখার জন্য আমি একটা ব্যাংক অ্যাকাউন্ট করেছি। এসব হিসেবে কোনো সার্ভিস চার্জ নেওয়া হবে না বলে জানান তফসিলি ব্যাংকের এই কর্মকর্তা। হিসাবের দৈনিক স্থিতির ভিত্তিতে সর্বোচ্চ সঞ্চয় আমানতের সুদের হারে বছরে 2বার মুনাফা দেওয়া হবে। 18 বছর পর্যন্ত এনজিওগুলোর মাধ্যমে এদের ব্যাংক হিসাব পরিচালনা করা হবে। আর পর্যায়ক্রমে সকল পথশিশু ও কিশোরদের এই সেবার আওতায় আনার কথা জানালেন বাংলাদেশ ব্যাংকের এই কর্মকর্তা। এর মাধ্যমে তাদের মধ্যে সঞ্চয়ী মনোভাব গড়ে উঠবে এবং এই ক্ষুদ্র সঞ্চয় ভবিষ্যতে কাজে লাগবে। উন্নয়ন সংস্থাগুলোর মতে বরিশালে পথশিশু ও কিশোরদের সংখ্যা প্রায় 10,000। নগরীতে 40টি ব্যাংকের শাখার সংখ্যা 61টি। ফিরদৌস সোহাগ, সময় সংবাদ, বরিশাল। চট্টগ্রামে 8টি সোনার বার ছিনতাইয়ের অভিযোগে 2 পুলিশ সদস্যকে আটক করা হয়েছে। সকালে এনায়েত বাজার পুলিশ ফাঁড়ি থেকে তাদেরকে আটক করা হয়। পুলিশ জানায় গত 21 সেপ্টেম্বর আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর পরিচয় দিয়ে নগরীর হাজারি লেনের স্বর্ণ ব্যবসায়ী দুলালের কাছ থেকে 8টি সোনার বার ছিনতাই করা হয়। এই ঘটনায় পরের দিন কোতোয়ালি থানায় ছিনতাইয়ের মামলা দায়ের করা হয়। পরে অভিযান চালিয়ে 5টি সোনার বার সহ আল আমিন নামে একজনকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে ছিনতাইয়ের সঙ্গে জড়িত থাকার অভিযোগে এনায়েত বাজার পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক মিজানুর রহমান ও কনস্টেবল খান আলমকে আটক করে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে 3টি বার উদ্ধার করা হয়।
বাইরের লোকজনকে গ্রেপ্তার করি। গ্রেপ্তার করার পরে তার কাছ থেকে ছিনতাইকৃত 2টা মোবাইল উদ্ধার হয় এবং তাকে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সে ঘটনার কথা স্বীকার করে এবং এই ঘটনার সাথে পুলিশের 2 সদস্য জড়িত আছে বলে সে জানায়। তখন আমরা পুলিশের 2 সদস্যকে শনাক্ত করি এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করলে তারাও ঘটনার কথা স্বীকার করে এবং তাদের কাছ থেকে আমরা 3টা স্বর্ণের বার উদ্ধার করি। আমরা তাদেরকে স্বর্ণের বার উদ্ধার করার পরে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসছি। নারায়ণগঞ্জের ডিকরিরচর এলাকায় বুড়িগঙ্গা নদীতে ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজের 3 দিন পর একই পরিবারের 3 জনের লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ ও এলাকাবাসী জানায় সকাল 8:30টার দিকে বুড়িগঙ্গা নদীর রাজাপুর ও আলিরটেক এলাকায় ট্রলার ডুবিতে নিখোঁজ থাকা সেলিম ও তার ছেলে ইমনের লাশ ভেসে ওঠে। পরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাদের লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনার 2.5 ঘন্টা পর সকাল 10:30টার দিকে বুড়িগঙ্গা নদীর রাজাপুর এলাকায় সেলিমের মেয়ে মৌসুমীর লাশ ভেসে ওঠে। গত শনিবার ভোরে সদর উপজেলার ডিকরিরচর এলাকায় বুড়িগঙ্গা নদীতে একটি লঞ্চের ধাক্কায় একটি যাত্রীবাহী ট্রলার ডুবে যায়। দিনাজপুরের কাহারোলে ইসকন মন্দিরে হামলার প্রতিবাদে বান্দরবানে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সকালে প্রেস ক্লাবের সামনে থেকে একটি মিছিল বের করে ইসকন পার্বত্য জেলা কমিটি। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে আবারও প্রেস ক্লাবের সামনে এসে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত মানববন্ধনে চট্টগ্রাম প্রবর্তক ইসকন মন্দিরের সাধারণ সম্পাদক স্বতন্ত্র গৌরাঙ্গ দাস সহ সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন। এ সময় তারা মন্দিরে হামলায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। বাংলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। 45তম বিজয় দিবস উদযাপনে প্রস্তুত সাভার জাতীয় স্মৃতিসৌধ। বর্ণিল সাজে সাজানো হয়েছে পুরো রাজধানী। জাপানি নাগরিক হত্যা সহ 6টি ঘটনায় জেএমবি জড়িত। নাশকতায় পাকিস্তানি কূটনীতিকের সম্পৃক্ততার প্রমাণ মিললে ব্যবস্থা, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। যুদ্ধাপরাধীদের স্থাবর অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করার সিদ্ধান্ত, প্রয়োজনে আইন করা হবে, জানালেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। প্রতীক বরাদ্দের পর সারা দেশে জমে উঠেছে পৌর নির্বাচনের প্রচারণা। বিএনপি নির্বাচনে মাঝপথ থেকে সরে যাবে না, বললেন ফখরুল। এবং রাজশাহীতে 2টি বাসের মুখোমুখি সংঘর্ষে 7 জনের মৃত্যু। সিরাজগঞ্জের শাহজাদপুরে তেলবাহী লরির ধাক্কায় একই পরিবারের 7 সদস্য সহ নসিমনের 9 যাত্রী নিহত। এই ছিল বাংলার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। এছাড়া এই মাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *SN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।